সকাল থেকে বলে যাচ্ছি ভাগ্যে থাকলে বাঘ দেখার কুমির দেখার কিন্তু চান্স থাকে, কিন্তু এইভাবে যে কুমির দেখতে পাবো সত্যি কথা বলতে কি এক্সপেক্টই করিনি। সুন্দরবনের ফার্স্টেই দেখতে পেয়ে গিয়েছি কুমির। আর এই ক্যানোপি ওয়াকে ঢুকতে না ঢুকতেই দেখতে পেয়ে গিয়েছি হরিণ। মদন টাক সুন্দরবনের সব থেকে বড় পাখি। এই হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসবের ইলিশ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে তারিখ হচ্ছে 5ই জুন, আর জুন মাস মানেই হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসবের শুভারম্ভ। তো এই সুন্দরবনের ইলিশ উৎসবের মজা নিতে 2 রাত 3 দিনের জন্য সুন্দরবন ঘুরতে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে সকাল 8টার মতো। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে প্রথমে পৌঁছবো আমরা ক্যানিং, তারপর ওইখান থেকে আমাদের সমস্ত ট্যুরটাই শুরু হচ্ছে। 3খানা ট্রেন আছে, একটা 7:42, একটা 8:05 আর একটা হচ্ছে 8:28। এই 3টের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরলেই হয়ে যায়। এবার যে এজেন্সির থ্রুতে আপনারা যাচ্ছেন সেই এজেন্সি বলে দেবে কোন ট্রেনটা আপনাদের জন্য পারফেক্ট হবে। তো রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছি। ক্যানিং পর্যন্ত ভাড়া লেগেছে 15 টাকা করে পার হেড। আর ক্যানিংয়ের লোকাল ছাড়বে শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে। আর আমরা ক্যানিং যাচ্ছি 8:28 ট্রেনটায়। আর প্ল্যাটফর্ম নাম্বার 15 থেকে আজকে ক্যানিং লোকাল ছাড়বে। তো সামনেই দাঁড়িয়ে আছে ক্যানিংয়ের ট্রেন। তো সময় এখন সকাল 9:45। চলে আসলাম ক্যানিং রেলওয়ে স্টেশনে। শিয়ালদা থেকে ক্যানিং আসতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। আর 2 রাত 3 দিনের জন্য আমরা সুন্দরবনে যে এজেন্সির সাথে ঘুরছি সেই এজেন্সির নাম হচ্ছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এই হচ্ছে ক্যানিং রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মে। আর এটা হচ্ছে শিয়ালদা দিকে যেতে ট্রেনের মানে প্ল্যাটফর্মের সামনের দিক। আর আজকের আমরা যে এজেন্সিতে করে সুন্দরবন ট্যুরটা করছি তার নাম হচ্ছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এইখানে ওনারা দাঁড়িয়ে আছেন। আর এই যে পিছনে অটো আছে, এই অটোতে করে আমরা প্রথমে পৌঁছে যাব ঘাটে। তো চলে আসলাম এখন হচ্ছে সোনাখালীর ফেরিঘাটে, যেখান থেকে আজকে আমাদের বোট রওনা দেবে। আর ক্যানিং থেকে আমাদের সময় লাগলো এই সোনাখালী ফেরিঘাট পর্যন্ত প্রায় আধা ঘন্টা। এবার একটা জিনিস বলে রাখি, আমরা যে সুন্দরবনের ট্যুরটা করছি এটা থাকে ক্যানিং থেকে ক্যানিং থেকে সোনাখালী ফেরিঘাট পর্যন্ত যে অটোয় করে আসলাম এই অটো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। তো এই হচ্ছে সোনাখালী ফেরিঘাট। এখানে পরপর সমস্ত ট্রাভেল এজেন্সির বোট দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আজকের আমাদের বোটের নাম হচ্ছে MB মা দেবী। MB মানে হচ্ছে মোটর বোট। এবারে বোটের ভেতরে আমি ঢুকি, চলো। এই আস্তে আস্তে যেতে হবে। হ্যাঁ অবশ্যই। তো এই তো আমাদের বোটের 2টো সেকশন আছে, একটা ওপরের সেকশন একটা নিচের সেকশন। তো নিচের সেকশনটা একবার দেখিয়ে দিই। আর এই নিচের সেকশনে এই রকম করা আছে যেখানে ব্যাগপত্র রাখা যায়। তো সাবধানে যেতে হবে কারণ এইখানে এরকম উঁচু মতো করা আছে। তো আমিও ব্যাগটা রেখে দিই। আর এর মধ্যে কিন্তু ফোন চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে। তো বোটের হচ্ছে এই ভেতরের সেকশন, আর এইখানেই আছে বাথরুমের ব্যবস্থা। এবারে ওপরের সেকশনটা দেখিয়ে দিই। এবার বোটের ওপরের সেকশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পাইলট কেবিন। আর এই হচ্ছে বোটের ওপরের সেকশন, যেখানে আজকে দিনের মতো খাওয়া দাওয়া হবে। মানে এই 3 দিন যে আমরা জার্নিটা করব, খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এইখানেই সারা হবে। আর বোটটা কতটা সুন্দর করে ডেকোরেশন করা আছে বেলুন দিয়ে। তো এই বোটের ওপরের সেকশনের একদিকেই আছে ওয়াশ বেসিন, আর এই পারেই আছে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা। আর এইখানে আজকে সকালের ব্রেকফাস্ট কিন্তু সাজানো হচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই আছে, লুচি আছে, আলুর দম আছে, তার সাথে আছে মিষ্টি। তো বোটে উঠতে না উঠতেই দিয়ে গেছে এখন ওয়েলকাম ড্রিঙ্কস।
তো সময় এখন সকাল 11টা, আমাদের বোট কিন্তু ছেড়ে দিল। আর এখন যে নদীর ওপর দিয়ে যাচ্ছি, এই নদীর নাম হচ্ছে হোগল নদী। আর সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজের নাম হচ্ছে বাসন্তী ব্রিজ বা হোগল ব্রিজও বলে। আমরা ক্যানিং থেকে যখন আসছিলাম তখন ফার্স্ট যে নদীটা পড়েছিল, ওই নদীর নাম হচ্ছে মাতলা রিভার, আর ব্রিজের নাম হচ্ছে মাতলা ব্রিজ, আর এটা হচ্ছে হোগল ব্রিজ বা বাসন্তী ব্রিজ। শুরু হয়ে গেল আমাদের 3 দিনের সফর। শুধুমাত্র আমাদের বোট না, আমাদের সাথে সাথে আরও অনেক ট্রাভেল এজেন্সির বোট যাচ্ছে। এবার আমরা কিন্তু এই সুন্দরবন ট্রিপে একা নেই, আমাদের সাথে আরও অনেকজন আছে। প্রথমে ইন্ট্রোডিউসটা করাই। তো এইখানে আছে মনোজ, দ্য রাইজিং জার্নি। এখানে আছে শৈলীদি আর রাহুলদা, হ্যালো বলো। হ্যালো। আর ওইখানে আছে রিতম ব্লগস, আর পিছনে অর্ণব, হ্যালো বলো। হ্যাঁ, রঙিন শহর। তো বোট ছাড়তে না ছাড়তেই দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট। প্রথমে তো দেখিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে কি কি আছে, এবার টেস্ট করে বলছি। আর এখানে বেশ ভালোই কিন্তু হাওয়া দিচ্ছে, সেই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ইলিশ উৎসব শুরু হচ্ছে, আর বৃষ্টি না হলে কি হয়, সকালবেলা জোরদার একটা বৃষ্টি হয়ে গেছে, ওয়েদার পুরো ঠান্ডা। Three cheers of village utsav. Hip hip hooray! Three cheers of village utsav. হিপ হিপ উড়ে। তো এখন দিয়ে গেছে, এটা হচ্ছে আমুদি মাছের পকোড়া। এখানে 4 পিস আছে, পুরো মচমচ করছে কিন্তু। তো এখন চলে এসেছে গরম গরম লেমন টি। মানে সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়েছে। ইলিশ উৎসব মানেই হচ্ছে শুধু খেয়ে যাও। মানে বোটে উঠেছি, বোট ছাড়তে না ছাড়তেই খালি খাবার দাবারই চলে আসছে। তো সময় এখন 1:45। চলে আসলাম আজকের প্রথম দিনের সাইট সিইং স্পট হচ্ছে গোসাবা। আর এই গোসাবাতে আমরা দুখানা সাইট সিইং দেখবো, একটা হচ্ছে বেকন বাংলো আর একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলে আসলাম একেবারে বেকন বাংলোর সামনে। আর এই বেকন বাংলোতে ঢুকতে গেলে 10 টাকা করে পার হেড টিকিট দিতে হয়, আর 5 বছরের ওপরের বাচ্চাদের ফুল টিকিট লাগে। তো ঢুকে পড়লাম বেকন বাংলোর ভিতরে। তো এই হচ্ছে বেকন বাংলোর ভিতরটা। ডান দিকে আর বাঁদিকে কিন্তু ভালোই জায়গা আছে, আর সামনেই আছে বাংলো। তো এই বেকন বাংলো ট্যুরিস্টদের কাছে কেন এতটা জনপ্রিয়তা লাভ করেছে? 1932 সালে 29শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবায় আসেন, আর 30শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর এই বেকন বাংলোতে উনি থাকেন হ্যামিল্টন সাহেবের অনুরোধে। সেই কারণে এই বাংলোকে রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাংলো বলে। চলুন এবারে বাংলোর ভিতরটা দেখাই, ভেতর থেকে কি রকম। আজকে কিন্তু বেশ ট্যুরিস্ট আছে, আর এখানে এরকম রবীন্দ্রসঙ্গীত চলছে। ওরে বাবা। তো এই হচ্ছে বেকন বাংলো। দেখি ভেতরে কিছু আছে, বা ভেতরটা কিন্তু পুরো অন্ধকার। বাহ, এখানে অভি আর এই বেকন বাংলোর বাইরে ডাবও বিক্রি হচ্ছে, ওই পারে আখের রস বিক্রি হচ্ছে। তো আমরা ফার্স্ট ট্রেনে এক্সপ্লোর করছি গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো। আর এই গোসাবা হচ্ছে একটা আইল্যান্ড। আমরা 2 রাতের জন্য যে জায়গায় থাকবো সেই জায়গাটার নাম হচ্ছে পাখিরালা। এই পাখিরালা আর গোসাবা কিন্তু পুরো একটাই আইল্যান্ডের মধ্যেই আছে। এবারে এখানে যা সব জিনিসপত্রগুলো আসে, নয় বোটে করে আসে, বাই ল্যান্ড কানেকশন থাকলেও থাকতে পারে, ওটা কিন্তু আমার জানা নেই। আর গোসাবা জায়গাটা কিন্তু বেশ ভালো মতোই জমজমাট। তো এই বাজারের মধ্য দিয়ে একটুখানি হেঁটে আসলাম, আর চলে আসলাম একেবারে হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। তো
তো এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই বাংলোর মধ্যে কিন্তু ঢোকা যায় না, শুধু এই পর্যন্তই আসা যায়, আর এখানে ফটোশ্যুট, ভিডিও শ্যুট সমস্ত কিছু করা যায়। তো এই যে হ্যামিল্টন সাহেবের বাংলো, এই হ্যামিল্টন সাহেব কে ছিলেন? হ্যামিল্টন সাহেব ছিলেন একজন স্কটিশ বিজনেসম্যান। আর এই হ্যামিল্টন সাহেবের বাংলোর মধ্যে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিস লাগে না। সুন্দরবনের ইলিশ উৎসব। তো ইলিশ উৎসবে প্রথম দিনে কি কি লাঞ্চে আছে দেখাই। তো এইখানে আছে ভাত, তার সাথেই আছে কাঁচা লঙ্কা আর লেবু। এই পারে আছে ডাল, এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। যেহেতু ইলিশ উৎসব তাই ইলিশের জন্য স্পেশাল আছে সর্ষে ইলিশ। এইখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, এরা চাটনি আর পাঁপড় ভাজা। তো এতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে এনেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এবার খাবারের কীরকম টেস্ট ওটা খাবার টেবিলে বসে আপনাদেরকে জানাবো। তো সময় এখন প্রায় 2:25 আর আমাদের এই লাঞ্চে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো বসে পড়েছি লাঞ্চ টেবিলে। তো ভাত, ডাল আর কচু শাক কিন্তু খাওয়া হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ইলিশ, সর্ষে ইলিশ। তো ইলিশ মাছের সাইজ হচ্ছে এই রকম, আর ইলিশের তো একটু কাঁটা বেশিই থাকে, একটু বেছে বেছে খেতে হবে। যেইটুকু ছাড়াতে পেরেছি সেইটুকুই খাচ্ছি। হালকার ওপর দিয়ে বেশ ভালো হয়েছে। আর এই ইলিশ মাছ খেতে খেতে আর পাশে আছে জঙ্গল, দারুণ লাগছে। তো দিয়ে দিয়েছে আমাদের চিংড়ির মালাইকারি, এখানে 2 পিস আছে। আর চিংড়ির মালাইকারির সাইজটা দেখাই, এই রকম সাইজ। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, এখন একেবারে চলে যাব পাখিরালা। তো পাখিরালা যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছি সামনে আরেকটা বোট যাচ্ছে, আর ডান পাশে দেখা যাচ্ছে এইগুলো সব ম্যানগ্রোভের জঙ্গল। কিন্তু এই জঙ্গলে ফেন্সিং আছে, তার মানে এখানে বাঘ দেখার চান্স আছে। আর বাদিকে যে জঙ্গল দেখতে পাচ্ছি এইখানে কিন্তু লোকবসতি আছে। দেখুন ঘরবাড়ি দেখা যাচ্ছে। কিরকম ভাবে কিন্তু পুরোটাই ফেন্সিং করা রয়েছে। আমরা এখন এসেছিলাম প্রথম বলে ফেন্সিং ছিল না, খাড়িগুলো ফাঁকা ফাঁকা থাকে, এখন তো দেখেই যায়। হেভি লাগবে রে। ছবিটা আমাকে তুলে দিয়েছিল এই শীতকালে ওই ম্যাডামটা, জিওগ্রাফির ম্যাডাম। এখন যেহেতু ভাটা চলছে সেই কারণে ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল পুরো দেখা যাচ্ছে এই মাটির ওপরে। তো দূরে এই যে বোটটা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বোট, ওপরে বাংলাদেশের ফ্ল্যাগ উড়ছে, আর এই বোটে নাকি ছাই যাচ্ছে। এটা নতুন, এই বাংলাদেশের পতাকাটা একটু জুম কর না। কোথায় কোন দিকে? ওই তো উপরে ইন্ডিয়া আর একদিকে বাংলাদেশ। এইটা দেখো নতুন হয়েছে। তো সময় এখন বিকেল 4:05, চলে আসলাম পাখিরালাতে। এই পাখিরালাতেই আছে আজকের আমাদের হোটেল। তো সামনের ঘাটে আমাদেরকে দাঁড় করিয়েছে, আর এইখানেই আছে বনবিবি মাতার মন্দির। আর এই হচ্ছে আজকের আমাদের হোটেল আপনজন রিসর্ট। তো সামনে আছে রিসর্টের রিসেপশন এরিয়া, আর পরপর পরপর সমস্ত রুম কিন্তু শুরু হয়ে গেছে। রিসর্টটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর করে এরকম গাছগাছালি করা আছে। আর এইগুলো আছে পরপর সমস্ত কিছু রুম, আর সামনে বাচ্চাদের জন্য এরকম দোলনাও আছে, স্লিপও আছে। তো এই হচ্ছে আজকের আমাদের রুম নাম্বার 3। আর এই হচ্ছে রুমের ভিতরটা। আমরা নিয়েছি এসি রুম, এখানে দুজন
চারজন আরামসে হয়ে যাবে। এইখানে ফোন রাখা, এইখানে ফোন চার্জ দেওয়ার সকেট আছে, তো এইখানে টেবিল দিয়েছে, জলের মগ দিয়েছে, সামনে আছে বেসিন আর আয়না। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, শীতকালের জন্য ওপরে গিজার ফেসিলিটিস আছে, আর এইখানে তো ওয়েস্টার্ন কোমোড আছেই। এবারে আপনাদের প্যাকেজের রেটটা জানিয়ে দিই। সুন্দরবন ইলিশ উৎসবের অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজের রেট শুরু হচ্ছে 2700 টাকা পার হেড থেকে। এই 2700 টাকা পার হেড হবে নন এসি প্রাইস, মানে রুমে এসি থাকবে না, আর রুমে থাকতে হবে মোট 4 জন, মানে 4 শেয়ারিং হলে 2700 টাকা পার হেড প্রাইস হবে। এবার আমাদের মতো আপনারা যদি এসি রুম নেন তাহলে প্যাকেজটা একটু হাই হয়, তার জন্য স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে ফোন করে কনফার্ম হয়ে নেবেন। সন্ধ্যে 6:30 চলে এসেছি আমাদের এই হোটেলের ডাইনিংয়ে, আর আমাদের এই প্যাকেজের মধ্যেই সন্ধ্যেবেলা আছে চাউমিন, এগ চাউমিন আছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে ঝুমুর নাচ। তো সময় এখন রাত 9:30, চলে এসেছি ডিনারে। আজকের আমাদের সুন্দরবন ট্রিপের ফার্স্ট দিনের ডিনারে কী কী আছে দেখাই। তো ডিনারে এখানে আছে ডাল আছে, শসা আছে, এই পারে আছে মাটন। আমি যেহেতু মাটন খাই না সেই কারণে আমি নিয়েছি ডিম। এছাড়া যারা ভেজিটেরিয়ান আছে তাদেরও কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। তো আমি তো ডিমটা অর্ডার দিয়েছি দুপুরবেলা, যারা যারা মাটন খাবেন না তারা যদি ডিমের কারি খেতে চান ওটা কিন্তু দুপুরবেলায় বলে দিতে হবে। ওই খাবার মানে রাত্রেবেলা খাবার কিছুক্ষণ আগে কিন্তু বললে হবে না। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। দুরা সুন্দরবনের এই ইলিশ উৎসবের আজকের হচ্ছে দ্বিতীয় দিন। এখন সময় হচ্ছে সকাল 8টা, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন এইখান থেকে চলে যাব ঘাটে। ঘাট থেকে আমাদের বোট ছাড়বে, ওই বোটে করে আমরা সুন্দরবনের কিছু সাইট সিইং স্পটগুলো দেখে নেব। মানে আজকে সুন্দরবনে আমরা বাফার জোনে যাচ্ছি, বাঘ দেখার কুমির দেখার চান্স কিন্তু আজকেরই আছে। তো আমাদের এজেন্সি থেকে কিন্তু বলে দিয়েছে যে বড় ব্যাগ না নিয়ে যেতে, জলের বোতল না নিয়ে যেতে, মানে যেগুলো ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল হয় সেগুলো না নিয়ে যেতে। সেই কারণে একটা ছোট ব্যাগ নিয়েছি, যার মধ্যে কিছু ইলেকট্রনিক্সের জিনিস আছে, যেরকম আমাদের পাওয়ার ব্যাংক, চার্জার, ফোন, এইগুলো সমস্ত কিছু আছে। আর একটা ছোট সাইজের জলের বোতল নিয়েছি, যেটা হচ্ছে ওই মিল্টন টাইপের, যেখানে ওয়ারেস টোয়ারেস গোলা যাবে। আর এই সুন্দরবনের এই সময় মানে ইলিশ উৎসবের সময় এতটা গরম, তাই আমি বলবো ব্যাগে ওয়ারেস বা কিছু ওষুধপত্র রাখবেন, দরকার লাগবে। আর যতটা সম্ভব পারবেন ডাব খাবেন। চলে আসলাম একেবারে ঘাটে। এখানে পরপর সমস্ত ট্রাভেল এজেন্সির বোট দাঁড়িয়ে আছে, আর আমাদের বোট কিন্তু চলে এসেছে এমবি মা দেবী। সময় এখন সকাল 8:10, আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখন প্রথমে যাচ্ছি সজনেখালি, আর এই সজনেখালিতেই আমরা কুমির দেখতে পাবো, মানে দেখার চান্স আছে। এছাড়া সজনেখালিতেই আছে কচ্ছপের ব্রিডিং সেন্টার। আর এই সজনেখালি থেকেই সুন্দরবনের জঙ্গলে ঢোকার পারমিট করাতে হয়, কিন্তু পারমিট আমাদের আগের দিনে কিন্তু হয়ে গেছে। আর দেখতে দেখতে সজনেখালি কিন্তু চলে এসেছি। তো চলে আসলাম সজনেখালিতে। সজনেখালি থেকে আমাদের গাইড নিয়ে নেওয়া হয়েছে, যে গাইড আমাদের সারাটা দিন আমাদের সাথেই থাকবে, সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে। কিন্তু আমরা সজনেখালিতে আর নামলাম না, কারণ লেট হয়ে গেছে, সেই কারণে একেবারে চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। তো আমরা এখন গাইড দাদাকে পেয়ে গিয়েছি, উনি আমাদেরকে সমস্ত কিছু ট্যুর করাবেন সুন্দরবনে। দাদা, আমরা তো সবাই সুন্দরবন ঘুরতে আসি, তো এখন এসেছি আমরা ইলিশ উৎসবের জন্য। তো সুন্দরবনে মানুষজনকে কেন আসতে বলবে? শুধু কি ইলিশ উৎসবের জন্য, ইলিশ খেতে, নাকি আরো না? কিছু? এটা সুন্দরবন মানুষ এখানে আসবে সুন্দরবন যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটাকে ফিল করার জন্য। কারণ সেই বৈচিত্র্যটাই হচ্ছে মানুষকে আনন্দ দেয়। কারণ সুন্দরবনের তো বিভিন্ন জায়গা আছে। সুন্দরবনের ট্যুরটা হচ্ছে সমুদ্র, নদী, খাঁড়ি আর এই ম্যানগ্রোভ ফরেস্ট। এইটাকে নিয়ে যারা ভাবেন, এটাকে নিয়ে যারা উৎসাহ যে আমরা সেই জায়গাটাকে যাব, দেখব। আর উপরই পাবনা হচ্ছে রয়্যাল বেঙ্গলটাই, যেখানে রয়্যাল বেঙ্গলটাই যদি সেটা দেখতে পাই আরও বেশি।
এটাই হচ্ছে এখানকার মানুষের একটা, যারা বেড়াতে আসেন সেইটাই হচ্ছে তাদের কথাই বলে, মানুষ ছোটে অজানাকে অচানাকে হ্যাঁ, অচানাকে চিনতে অজানাকে জানতে। তদ্রূপ আপনারা যারা এসছেন এই সুন্দরবনে এখানকার বৈচিত্র্যটাকে দেখার জন্য, শুধু বন আর বন্য প্রাণী না, এখানকার মানুষের তথ্য জীবনযাত্রা এগুলোও তো সুন্দর, এটাও জানতে হবে। তো সজনেখালি থেকে এখন চলে যাচ্ছি পুরো সুদর্ণখালির দিকে। যে নদীর ওপর দিয়ে যাচ্ছি এই নদীর নাম হচ্ছে গুমতি নদী, যেটা মাতলার একটা ব্রাঞ্চ। আর বাদিকে দেখা যাচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখন যেহেতু ভাটা চলছে সেই কারণে জল তো পুরো নিচে, জোয়ার আসলে জল এই ওপরে উঠে যায়। আর এইগুলো দেখা যাচ্ছে ফেন্সিং। ফেন্সিং মানে হচ্ছে বাঘেদের জন্য একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, মানে তারা মনে করবে যে এই যে ফেন্সিং আছে বলেই আমরা এই পারে আসবো না। আর এইখানে দেখুন এখন মাছ ধরছে। চলে যেতে দিন, দিয়ে সাপ হবে। এই হচ্ছে সেকেন্ড দিনের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আর তার সাথেই আছে ঘুগনি। মানে সুন্দরবনে ইলিশ উৎসবে আসা মানে শুধু খেয়ে যাও। আর এত সুন্দর সুন্দর পাশ থেকে এই যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো যাচ্ছে সেগুলোকে দেখে যাও। আর একটু বাঘ দেখার ইচ্ছা, যদি বাঘ দেখতে পাওয়া যায়। লুচিটা আমার অল টাইম ফেভারিট, ভালোও হয়েছে। সত্যি কথা বলতে কি সুন্দরবন পুরো জমে গেছে। আমরা রাজস্থান চলে এসেছি। তো সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এখন আছে দুপাশেই জঙ্গল, কিন্তু জঙ্গলে কিন্তু আর ফেন্সিং নেই। ফেন্সিং যখন থাকে, মানে ফেন্সিংয়ের ব্যাপারটা হচ্ছে, ফেন্সিং যদি এই পারে থাকে, এই পারে তাহলে লোকবসতি আছে, বাঘ যাতে এই পার থেকে লোকবসতির মধ্যে না ঢুকতে পারে। কিন্তু এখন যে জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি দুপাশে কিন্তু ফেন্সিং নেই, মানে পুরোটাই জঙ্গলের মধ্যে। বাঘ বা কুমির দেখার চান্স পেলেও পাওয়া যেতে পারে। এবারে বাঘ দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার, ভাগ্যে যদি থাকে তাহলে বাঘ দেখতে পাওয়া যাবে। মানে কীরকম মনে হচ্ছে বলুন তো, বাঘ হয়তো আমাদের দেখছে, আমরা কিন্তু বাঘে দেখতে পাচ্ছি না। কিন্তু এই জাঙ্গল সাফারির মজা নেওয়ার জন্য সুন্দরবনে কিন্তু আসতেই হবে। চলে আসলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের একদম সামনে। একটা জিনিস দেখাই, এইখান থেকে এখন দেখতে পাচ্ছি লাল কাঁকড়া। দেখুন এইখানে লাল কাঁকড়া যাচ্ছে, ওই তো আর এইখানে দেখতে পাচ্ছি হলুদ কাঁকড়া। আর এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে ঢোকার একদম বাদিকেই আছে বনবিবি মাতার মন্দির। সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা হচ্ছে জঙ্গলের মধ্যে মধু সংগ্রহ করতে যাওয়া আর মাছ ধরা। আর ভেতরে তো বাঘ টাঘ থাকেই, তাই বিপদ যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকতে পারে। সেই কারণে হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষজন মা বনবিবি দেবীকে পুজো করে ওনারা জঙ্গলের ভেতরে প্রবেশ করেন। আর এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের মধ্যে আমরা কি দেখতে পাবো, আমরা বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ কিন্তু আমরা দেখতে পাবো। তো ভেতরে ঢুকতেই দেখতে পেলাম সুন্দরী গাছ। আর এই সুন্দরী গাছে এখানে দেখুন ফল আছে, এই হচ্ছে সুন্দরী গাছের ফল। আর এই সুন্দরী গাছের নামকরণেই সুন্দরবনের নামকরণ হয়েছে। এই রকম রাস্তা করে দেওয়া আছে, যার বাদিকে ডান দিকে দুপাশেই আছে বিভিন্ন টাইপের ম্যানগ্রোভ উদ্ভিদ, তার নামও কিন্তু এইখানে দেওয়া আছে। আর সামনে দেখা যাচ্ছে লাল কাঁকড়া আর অনেক বড় বড় ঝিনুক দেখতে পাওয়া যাচ্ছে। ঝিনুক না, শামুক দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সময় যা গরম, আপনারা আসলে টুপি, ছাতা, জলের বোতল কিন্তু ক্যারি করবেন। এইখানে যে গাছটা আছে এই গাছ হচ্ছে গড়ন গাছ। আর সামনে যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে এই গাছের নাম হচ্ছে গোলপাতা গাছ। এবার একটা জিনিস বলে রাখি, নাম তো গোলপাতা কিন্তু পাতা তো গোল না, তাই নামকরণটা এইরকম কেন? এই গোলপাতা গাছের যে ফলটা হয় সেই ফল কিন্তু গোল গোল টাইপের দেখতে হয়। আর এই গোলপাতা গাছ দিয়ে আগেকার যুগে ঘরের ছাউনি বানাতো।
তো সামনের এইখানটায় দেখতে পাওয়া যাচ্ছে গোসাপ, আর এই গোসাপ দেখার জন্য পুরো লাইন দিয়ে ভিড় করে আছে। বার্ডস অফ সুন্দরবন, সুন্দরবনে কত ধরনের পাখি আছে তার এইখানে একটা ব্যানার করে দেওয়া আছে। এবার চলুন ওপরে উঠি এই সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে। আর এই সময় কিন্তু ভালোই টুরিস্ট আছে। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে ভিউ। এটা হচ্ছে একটা ক্যানেল, মানে খাঁড়ি, যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে কিন্তু জল এই পর্যন্ত নেই, তা না হলে জল পুরোপুরি এই পর্যন্ত চলে থাকে। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে ভিউ, আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে ভিউ। যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে এইখান থেকে বাঘ বা হরিণ বা কুমির দেখার চান্স থাকলেও থাকতে পারে। বাবা কি ভিড় এইখানে। 8 बजे का आने का मन था ना। এই উড়ে চলে গেল। ও সুন্দরবনের ফার্স্টেই দেখতে পেয়ে গিয়েছি কুমির, সুন্দরবন পুরো লাইভ কুমির। কি বিরাট সাইজ। মানে সকাল থেকে বলে যাচ্ছি ভাগ্যে থাকলে বাঘ দেখার কুমির দেখার কিন্তু চান্স থাকে, কিন্তু এইভাবে যে কুমির দেখতে পাবো সত্যি কথা বলতে কি এক্সপেক্টই করিনি। দারুণ লেগেছে। শুধুমাত্র আমরা না, আমাদের বোটে যতজন টুরিস্ট আছে তারা কিন্তু খুবই হ্যাপি। তো সব বোট কিন্তু একদিকেই আসছে, তার মানে কিছু না কিছু দেখার মনে হয়, মানে কিছু না কিছু বন্য প্রাণী মনে দেখা গেছে। দাদা কি ছিল? হ্যালো। হ্যাঁ এরকম কিছু দেখতে পাই। তো এখন যে খাঁড়ির মধ্য দিয়ে ঢুকছি, এই খাঁড়ি হচ্ছে সুন্দরবন ইকো ট্যুরিজমের সবথেকে সরু খাঁড়ি, যার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। আর এই খাঁড়ির জল জোয়ারের সময় সবথেকে বেশি ভর্তি হয় আর ভাটার সময় সবথেকে বেশি কমে যায়। সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা জঙ্গলে প্রবেশ করেছি। তো কিছুক্ষণ আগে আমরা সুদর্ণখালি থেকে পার করে সুন্দরবনের সবথেকে ছোট খাঁড়ি বনবিবির ভাড়ানির ভিতরে প্রবেশ করেছি। একসময় যখন সুন্দরবন সম্পর্কে মানুষের জানা ছিল না বেশিরভাগ, তখন কিছু স্থানীয় মানুষরা এখানে যখন কাঁকড়া মাছ ধরতো তখন এই খালেতে প্রচুর পরিমাণে বাঘ দেখা যেত। আস্তে আস্তে সুন্দরবন যখন ডেভেলপমেন্ট হয়, মানুষ জানতে পারে, টুরিস্টরা যখন অতিরিক্ত আসা শুরু করেছে তখন এই ভাড়ানিতে সেরকমই আর বাঘ দেখা যায় না। বিশাল টেস্ট। এই হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসবের ইলিশ। আর সাইজটা দেখাই, এই রকম সাইজেরই কিন্তু মাছের সমস্ত রকমের আইটেম হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসবে। তুলবো, একা তুলি। ফটো। সময় এখন 10:55, দিয়ে গেছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই। ভালো মজমজা আছে। তো দোবাকির দিকে যাচ্ছি আর এই সময় শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি। সুন্দরবনে ইলিশ উৎসবের এই বর্ষাকালে আসছে, বৃষ্টি পাবো না কি হতে পারে? এবারের ট্যুরে ওয়েদার কিন্তু ভালোভাবেই সাথ দিয়েছে। একেবারে প্রথম দিন থেকে কিন্তু বৃষ্টি পেয়েছি। কিছুক্ষণ আগে যা গরমটা ছিল আর বৃষ্টিটা হচ্ছে, দারুণ লাগছে। মানে ইলিশ উৎসবে ইলশে করে বৃষ্টি অসাধারণ। এখন যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে সামনে কিন্তু কিছু দেখাই যাচ্ছে না। আর এইখানে এইরকম ট্রিপল খাটানো হচ্ছে বৃষ্টি থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। মানে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, সামনে কিছু দেখাই যাচ্ছে না, আর সেরকম আকাশও ডাকছে। ওই তো জুম করো। হ্যাঁ, সুন্দরবনের সবথেকে বড় প্রাণী মদন টাক সুন্দরবনের সব থেকে বড় পাখি। এখানে 3খানা আছে, ওই জঙ্গলের পাশ থেকে দেখা যাচ্ছে।
বিশাল বড় বড় একদম ওটা নিয়ে নিয়েছি মানে আজকের মানে সবকিছুই দেখে নিলাম। একদম 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 নিয়েছি তোমার ওখানে এই দেখো এই দেখো আমি নিয়েছি এই দেখো একবার এটা দেখো আমরা ফোন থেকে ফোনে দেখছি। এটা একবার দেখো হ্যাঁ মানে এবারে সুন্দরবন ট্যুরের কত কিছুই না দেখেছি। কুমির দেখেছি, তারপরে কি একটা বক যেন অন্য রকমের দেখতে ওইটা দেখেছি, তারপর হচ্ছে মদন টাক দেখেছি। মানে এবারে সুন্দরবন কিন্তু ভালোভাবেই উসুল হয়ে যাচ্ছে। এই যে গাছগুলো এইগুলো হচ্ছে হেতাল গাছ, যাকে বলে টাইগার পাম। এই হেতাল গাছে নাকি বাঘের আশ্রয়। মানে ডোবাকির দিকে যাচ্ছি, ডোবাকি যাওয়ার পথে প্রচুর কিন্তু হেতাল গাছ দেখতে পাওয়া যাবে। মাতলা, এদিকে দেখুন হেড়োভাঙি, এই দেখুন বিদ্যাধরী, আবার গাজী এবং গমদি, 5টা নদী এই জায়গাটা মিশে আছে। এটাও মানুষের দেখার বিষয়। এইভাবে সুন্দরবনে মানুষ বেরিয়ে তাদের আনন্দটা নিয়ে তারা ফিরে যান। এই বৈচিত্র্যটাই হচ্ছে আসল জিনিস। শুধু বাঘ না, এই বৈচিত্র্যটাকেই মানুষকে মুগ্ধ করে। এই হচ্ছে পঞ্চমুখানি, আর এই পারেই মিলিত হচ্ছে বে অফ বেঙ্গল। আর এই পঞ্চমুখানি ঘুরে আমরা যাচ্ছি ডোবাকির দিকে। না আমি নেমে একটা সেলফি চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে ডোবাকি ক্যাম্প। আর এই ডোবাকি ক্যাম্পে আসলে আমরা কি কি দেখতে পাবো একবার বলে দিই। এখানে অনেক ধরনের অ্যাকোয়াটিক অ্যানিমেলস দেখতে পাবো। আর এই ডোবাকি ক্যাম্প মেনলি হচ্ছে একটা 600 মিটারের ক্যানোপি ওয়াক। ক্যানোপি ওয়াক মানে হচ্ছে দুপাশে এই রকম ফেন্সিং করা আছে আর মাঝখান থেকে রাস্তা। আর আমরা তো এক্সিট পয়েন্ট থেকে এন্ট্রি করলাম, মানে এখন এক্সিট পয়েন্ট থেকে এন্ট্রি করাচ্ছে। এই যে আমরা এন্ট্রি করলাম, আর যেসব টুরিস্টরা ফিরছেন ওনারা জানালেন যে সামনে নাকি একটা হরিণ আছে, সেই হরিণ দেখতেই এখন যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বনের মধ্যেই রয়েছে এই তো সামনেই দেখতে পাবো। ও দারুণ দেখতে লাগছে হরিণটাকে। ও ওয়াও, ভিড় লেগে গেছে এই জায়গাটা আর দেখো পুরো ভিড় লেগে গেছে এইখানে হরিণ দেখতে। একদম হরিণ পুরো সামনাসামনি। ও কি কিউট। মানে আনএক্সপেক্টেড এই 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 ওলি বাবালি উলি বাবালে একদম এই বাবা আমরা হাত ছেড়ে দিয়েছে। এই ওরম হাত দিও না সবার সাথে কথা বলে সবার সাথে করে এই যে হাত দিও এই যে মানে আগের বারে যখন ডোবাকি ক্যাম্পে এসেছিলাম তখনও কিন্তু হরিণ দেখতে পেয়েছিলাম, আর এবারে হরিণ তো পুরোপুরি সামনাসামনি। দারুণ লাগলো। তো এই শুরু হয়ে গেল ডোবাকির ক্যানোপি ওয়াক। যেরকম বলেছিলাম দুদিকে খাঁচা থাকে আর এই রকম উঁচু প্ল্যাটফর্ম করে দেওয়া থাকে। এই পারে কিন্তু জন্তু জানোয়ারা দেখার চান্স থাকে। আগের বারে এসে এইখান থেকে হরিণ দেখতে পেয়েছিলাম। এছাড়া কিছু অ্যাকোয়াটিক অ্যানিমেলসও কিন্তু দেখতে পাওয়া যায়। আর এইখানেই আছে ডোবাকির ওয়াচ টাওয়ার। তো এবারে উঠছি ডোবাকির ওয়াচ টাওয়ারে, দেখি ওয়াচ টাওয়ার থেকে কি দেখতে পাওয়া যায়। তো চলে আসলাম ডোবাকির ওয়াচ টাওয়ারে। এইখান থেকে এই হচ্ছে ভিউ। এখানে যে পুকুরটা আছে এটাই হচ্ছে মিষ্টি জলের পুকুর। বলে নাকি বন্যপ্রাণী এইখানে জল খেতে আসে। আর যদি একটু ভালো করে অবজার্ভ করা যায় তাহলে কিন্তু বিভিন্ন টাইপের অ্যাকোয়াটিক অ্যানিমেলসও দেখতে পাওয়া যাবে। এইখানে প্রচুর কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর এইগুলো সব হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। সামনে তো এটা মিষ্টি জলের পুকুর, আর এই পারে দেখা যাচ্ছে এই রকম নদী বা খাঁড়ি যাই বলুন না কেন। আর এই ডোবাকির ক্যাম্পের মধ্যে এই রকম প্ল্যাকার্ড করে দেওয়া আছে কোন কোন বন্যপ্রাণী এখানে দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু আছে। যেরকম এটা হচ্ছে অটার্স, আর এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে গলিয়াত হিরণ, মানে একটা মানুষের সাইজে হয়। আর এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে মেছো বেড়াল বা ফিশিং ক্যাট। এই ফিশিং ক্যাট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু। আর আমরা সুন্দরবনে যেসব স্পটগুলো ঘুরছি এইগুলো কিন্তু প্লাস্টিক ফ্রি জোন, আর ভেতরে কিন্তু কোনো খাবার দাবার অ্যালাউ নেই। একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এই যেরকম আমরা ক্যানোপি ওয়াকের মধ্যে হরিণ দেখেছি, এই হরিণকে কিন্তু খাবার দাবার দেওয়া যায় না, দিলে কিন্তু ফাইন হয়। সেই কারণে কিন্তু বলে কোনো খাবার দাবার নিয়ে আসবেন না। আর যেহেতু প্লাস্টিক ফ্রি জোন, চেষ্টা করবেন পুরো জঙ্গলটাকে পরিষ্কার রাখার জন্য।
তো সময় এখন 2:15, বসে পড়েছি লাঞ্চ টেবিলে। তো লাঞ্চে কী কী আছে দেখাই, মানে সুন্দরবনে ইলিশ উৎসবে সেকেন্ড দিনে লাঞ্চে কী কী আছে দেখাই। তো এই হচ্ছে আজকের প্লেট। এখানে দিয়েছে ভাত, দিয়েছে ডাল, আলু ভাজা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, এইখানে আছে ভেটকি মাছ, আর এই পারে আছে দই ইলিশ, হ্যাঁ এটা দই ইলিশ, আর এই পারে আছে পাঁপড় ভাজা। মানে ইলিশ উৎসবে আসলে শুধুমাত্র যে ইলিশ পাবেন এমন নয়। আমরা আজকে পেয়েছি ভেটকি মাছ, কালকের পেয়েছিলাম চিংড়ির মালাইকারি। খুব লেট হয়ে গেছে, আগে খাই। তো আমরা তো এরকম ইলিশ মাছ খাচ্ছি। এবারে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কি আছে, যেরকম আমরা যে গ্রুপে এসেছি, গ্রুপের শৈলীদি হচ্ছে ভেজিটেরিয়ান। শৈলীদি, তোমার কি আছে আজকে? পনির কেমন লাগছে? তো এবারে পালা হচ্ছে দই ইলিশের, মানে যা যা ছিল সব কিন্তু খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে দই ইলিশ। সত্যি কথা বলতে কি, আমি দই ইলিশ কোনোদিন খাইনি, এই ফার্স্ট আমি দই ইলিশ খাচ্ছি। ভালো লাগবে টেস্টটা। হ্যাঁ, সিজনের প্রথম ইলিশ খাওয়া হয়ে গেছে। এবারে পালা হচ্ছে ভেটকি মাছের। এটা বলতে কি, খাবার দাবার টেস্ট ভালো, আর খুব একটা রিচ না, বাচ্চারা কিন্তু ভালোভাবে খেতে পারবে। তো পাখিরালয়ে চলে আসলাম, এসেই এই ঘাটের সামনে থেকেই নিয়ে নিলাম ডাব। এই হচ্ছে আজকের সেকেন্ড দিনের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এটা কি চিকেন পকোড়া? হ্যাঁ, এটা হচ্ছে চিকেন পকোড়া। তো দেখাই, এটা হচ্ছে আজকের দিনের ডিনার। তো ডিনারে কি কি আছে? ডিনারে আছে ফ্রাইড রাইস, আর তার সাথেই আছে চিকেন কষা, আর এখানে আছে স্যালাড। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকের আমাদের সুন্দরবনের লাস্ট দিন, চেক আউট হয়ে গেছে। এখন একেবারে চলে যাব আমরা ঘাটে। ওইখানে বোট আছে, ওই বোটে করে প্রথমে যাব সজনেখালি, যেটা কালকের আমাদের দেখা হয়নি। তারপরে তো আরো অনেক কিছু সাইট সিইং এর স্পট আছে, খাওয়া দাওয়া আছে। তারপর ওইখান থেকে আমাদের ড্রপ করিয়ে দেবে ক্যানিংয়ে। তো সামনেই আছে আমাদের হোটেল আপনজন রিসর্ট, আর এই পারে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে পাখিরালয় ঘাটের দিকে। আর এইখানে পরপর অনেক কিন্তু শপিং করার জন্য দোকান আছে। এই পারে আছে, এই পারে আছে, তারপর ওই পারেও আছে, আর সামনেও কিন্তু প্রচুর এরকম দোকান আছে যেখান থেকে কিন্তু আপনারা শপিং করে নিতে পারেন। তো এখানে বাচ্চাদের জন্য পুতুলও বিক্রি হয়। আমার বাড়িতে এইটা আছে, কচ্ছপটা আছে। এছাড়া আরও অনেক কিছু কিন্তু এইখানে বিক্রি হয়, যেরকম কাঠের হরিণ আছে, এই পারে পেনের হোল্ডার আছে। সামনে দেখায়, এইখানে বাড়িতে সাজানোর জন্য এরকম কাঠের হরিণ, তারপরে জাহাজ, সমস্ত কিছু কিন্তু এইখানে বিক্রি হয়। বেশ ভালো কিন্তু। আর আমি এইখান থেকে দুখানা শপিং করেছি, দেখাচ্ছি। তো ভেতরে এই যে হলুদ রঙের ব্যাগটা আছে, এই একটা ব্যাগ কিনেছি, আর তার সাথে আরেকটা জিনিস কিনেছি। তো আগের বারে যখন এসেছিলাম তখন সুন্দরবন লেখা এই ব্যাগ কিনেছিলাম। আজকে যেহেতু সমস্ত ট্রাভেল এজেন্সি সুন্দরবনের লাস্ট দিন, সেই কারণে ঘাটের এইখানে পুরো গ্যাঞ্জাম হয়ে আছে। তার সাথেই তো আছে আবার লাগেজ, নামতে খুব অসুবিধাও হয়, একটু দেখে দেখে হাঁটতে হবে। চলে আসলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর ঢুকতে না ঢুকতেই সামনে দেখতে পাওয়া যাচ্ছে বানর, আবার বাচ্চা নিয়ে আছে। মেনলি সজনেখালিটা সেকেন্ড দিনে ইনক্লুড থাকে, এইখান থেকে আমাদের গাইড নেওয়া হয়। তো কালকে যেহেতু আমাদের এইখানে ঢোকা হয়নি, সেই কারণে আজকের আমরা এইখানে দেখতে এসেছি। আর এইখানেই আছে কচ্ছপের ব্রিডিং সেন্টার, এখানে আমরা কচ্ছপ দেখতে পাবো। ওই তো হ্যাঁ, ওই তো সামনে দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছি না কেন ডুবে গেল। মানে চোখ কান খোলা রাখলে এইরকম কচ্ছপ দেখতে পাওয়া যায়। এই তো দেখতে পাচ্ছি, এই তো কচ্ছপ। মাঝে মাঝে মুখ তুলছে, আবার মুখ নামিয়ে দিচ্ছে। ওই তো ওখানে ঘুরে বেড়াচ্ছে, যেখানে জল নড়ছে সেখানেই কচ্ছপ আছে। এই তো সামনে ঘুরে বেড়াচ্ছে। আর ওখান থেকে ভেতরে ঢুকে গেলাম। এইখানে কিন্তু মধু পাওয়া যায়, সুন্দরবনের ফেমাস মধু কিন্তু এইখানেই পাওয়া যায়। আর এইখানে দেখতে পাওয়া যাচ্ছে কুমির, এই তো এই লেজটা দেখতে পাওয়া যাচ্ছে। গাছের আড়ালে আছে বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না।
তো যেহেতু এটা ব্রিডিং সেন্টার সেই কারণে এটা খাঁচার ভেতরে কিন্তু কুমির রাখা আছে, বলতে গেলে চিড়িয়াখানা টাইপের। আর কালকের আমরা যে লাইভ কুমিরটা দেখেছি তার কাছে কিন্তু এটা কিছুই না, তবুও কিন্তু ভালো লাগলো। আর এখন যাচ্ছি সজনেখালির ওয়াচ টাওয়ারে। তো সামনেই দেখা যাচ্ছে সজনেখালির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে ওপরে উঠবো এখন, উঠে দেখি আর কিছু প্রাণী দেখা যায় কিনা ওপর থেকে। তো চলে আসলাম সজনেখালির ওয়াচ টাওয়ারে একদম টপ ফ্লোরে। কি দেখছে সবাই? আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। যত দূর চোখ যাচ্ছে পুরো কিন্তু ম্যানগ্রোভের ফরেস্ট। আর দূরে এইখানে দেখা যাচ্ছে একটা মিষ্টি জলের পুকুর। শোনা যায় কি দেখা যায় আমি জানি না, লোকজন বলে বাঘ, হরিণ বা অন্যান্য জীবজন্তু এইখানে জল খেতে আসে। তো গাইড আমাদেরকে কালকের বলেছিলেন যে সুন্দরবনে নাকি 120 বা 30-এর মতো বাঘ আছে, যেটা অনেকটাই কম। আর সুন্দরবনে বাঘেদের জীবনযাত্রা কিন্তু খুবই কষ্টকর, কারণ এই যে শ্বাসমূল আছে, এই শ্বাসমূলের গুঁতো খায় যখন ওরা হান্টিং করতে যায়। তারপর তো ওই নোনা জল আছে, সেই কারণে বাঘেদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি লোকনাথ মন্দিরের দিকে। আর আজকে হচ্ছে সকালের ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি। যা গরম বাপরে! আর এই বোটটা যাচ্ছে বলে একটু হাওয়াটা দিচ্ছে, তো ঠান্ডা লাগছে। ওয়াটার মেট্রো চালু হচ্ছে কলকাতায়। একটা সরাল সরিয়ে হেলান দিয়ে বসে। বাংলাদেশের বউ সবারই নিজের মধ্যেই নিজে না। তো চলে আসলাম আজকের দিনের লাস্ট সাইট সিইং স্পট হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো আমাদের বোট পিছনে পার্কিং করে দিয়েছে, আর সামনের এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই আছে মন্দির। মনোজ, এটা কি বালি আইল্যান্ড? সামনে আচ্ছা, ওটা নামালে ওই দিক দিয়ে নামালে আগে আমাদের ঘুরে ঘুরে আসতে হতো। এই জেটিটা দিয়ে এলে একদম সামনে লোকনাথ বাবার মন্দির। আর এখানে বিক্রি হচ্ছে ডাব। গরমের শান্তি 50 আছে, 300 আছে, 60 টাকা আছে। আর এই লোকনাথ মন্দিরে যাওয়ার রাস্তায় এই রকম কিন্তু দোকান পাশাল দেখতে পাওয়া যায়। এটা শুকো মাছের দোকান। আর এই পারে কি বিক্রি করছে দেখি। এই পারে আছে পেয়ারা, পেয়ারা আছে, ডাল আছে, মানে পুরো রাস্তাটায় এইরকম দোকান কিন্তু ভর্তি আছে। কটকটি, একদম পিওর পুরো মধু হবে। সুন্দরবনের মধু কত করে দাদা? 400 টাকা কিলো দিদি, একটু টেস্ট করে যান। যেখানে আমরা হেঁটে যাচ্ছি লোকনাথ 400 টাকা করে কেজি। এখানে বিক্রি হচ্ছে বড়ি। তো যখন নভেম্বর মাসে এসেছিলাম, মানে শীতকালে সুন্দরবন দেখতে যখন এসেছিলাম, তখন বাদিকে আর ডান দিকে পুরো ধান গাছ পুরো ভর্তি হয়েছিল। আর এখন ধানের সিজন তো না, সেই কারণে এরকম অবস্থা, কিচ্ছু নেই। আমার মনে আছে এখানে এখন ফটো তুলছিলাম, আর এখানে লেখা ছিল হাত দিলেই 300 টাকা, মানে 300 টাকা ফাইন হাত দিলে। চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরের একদম সামনে। তো লোকনাথ মন্দিরের এইখান থেকে নিয়ে নিলাম ডাব। যা গরম এইখানে, ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য ডাব। তো লোকনাথ মন্দির থেকে হুড়োহুড়ি করে উঠলাম। এমনিতে সরু জায়গা ওই ওঠানামা করাটা, তারপরে প্রচুর লোকজন পুরো জ্যাম করে রেখেছে। যাদের বোট আসেনি তারাও কিন্তু উঠছে। আর আমার উঠতে গিয়ে কী হয়েছে একবার দেখাই। দুটো নৌকার মাঝখানে পা ঢুকে গেছে, কিছু হয়নি, হতে পারতো, মানে পা পুরো কেটে যেতে পারতো। জিন্সটা ছিল বলে বেঁচে গিয়েছি। তো 1টা বাজে, বসে গেছি লাঞ্চে। তো লাঞ্চে আছে আজকের ইলিশ বিরিয়ানি, তার সাথেই আছে চিকেন কষা, আর এইখানে দিয়েছে স্যালাড। কেমন লাগলো তোমার ইলিশ বিরিয়ানি? খুব ভালো। কাকিমাদের ভালো লেগেছে? আর সুন্দরবন ট্যুর খুব ভালো। রান্না বান্না সব ঠিকঠাক? কুমির দেখেছেন? হ্যাঁ, কুমির দেখেছি, বাঘ দেখতে পাই।
ওই যে 20 বার এসেও দেখতে পাইনি, খেতে বসেছে। তো সময় এখন দুপুর 2টো, চলে আসলাম সোনাখালি ঘাটে। যাওয়ার দিনও কিন্তু আমরা বৃষ্টি পেয়েছিলাম, আবার আসার দিনও কিন্তু বৃষ্টি পেলাম। তো এইভাবেই বৃষ্টি মাথায় করে 2 রাত 3 দিনের ইলিশ উৎসবে সুন্দরবন কেমন লাগলো আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে নিয়ে সুন্দরবনে ঘুরতে নিয়ে চলে আসবেন। আর এই সুন্দরবন এমন একটা জায়গা, অচেনা মানুষও কিন্তু 2 রাত 3 দিনের জন্য চেনা হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা।